সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় ফিটনেস কার, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ওসমান আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। মাঝখানে আছেন কাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক, এবং ওই প্রান্তে আছেন কল্লোল মুস্তফা, যোগাযোগ বিশ্লেষক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে অবরোধ। সব সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের নির্দেশ হাইকোর্টের। দুর্নীতির 2 মামলায় বকশীবাজারের বিশেষ আদালতে বেগম জিয়ার হাজিরা। পরবর্তী শুনানি 10 আগস্ট। মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না, হাসপাতালে বললেন তথ্যমন্ত্রী। আরও 2 জন গ্রেপ্তার, 2 জন রিমান্ডে। রাজধানীতে কর্মজীবী নারী ধর্ষণের ঘটনা বাড়ছে। কর্মবিমুখ করতেই একটি শ্রেণী এসব ঘটাচ্ছে। মত আইন ও সালিশ কেন্দ্রের প্রতিরোধে তৎপরতা বাড়ানোর দাবি পুলিশের। এবং টানা বৃষ্টিপাত ও নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের বিভিন্ন জেলায় নতুন নতুন এলাকা প্লাবিত, পানিবন্দী শত শত পরিবার। এই আজকে হাইকোর্টের একটা নিষেধাজ্ঞার কথা বলছে যে ফিটনেসবিহীন গাড়ি সড়কগুলোতে চলতে পারবে না। হ্যাঁ, এবং জানতে চেয়ে রুলও জারি করেছেন উনি। এখন আমার বক্তব্য হচ্ছে 18,77,000 ভুয়া লাইসেন্স জব্দ করা, যেটা বলছে, এই যদি 18 লাখ ভুয়া লাইসেন্সই থাকে, গাড়ির সংখ্যা, আপনি এর আগে একদিন আমার অনুষ্ঠান হিসেবে বলে গেছিলেন যে 22 লাখের মতো গাড়ি আছে। এর মধ্যে 18 লাখ যদি ভুয়া হয়, তাহলে এই এতগুলো লাইসেন্স কি করে বহাল তাবিয়াতে এখন পর্যন্ত বিদ্যমান আছে? আপনাকে ধন্যবাদ সময় টিভিকে। আপনি যা প্রশ্ন করেছেন, আজকে আমি হাইকোর্টের রায় আমি টিভির ক্যাপশন এবং পরবর্তী সময়ে দেখেছি যে প্রায় 19 লক্ষ ভুয়া লাইসেন্স। এই ভুয়া লাইসেন্সের কিন্তু আসল লাইসেন্স বাদ দিয়ে শুধুমাত্র ভুয়া লাইসেন্সের সংখ্যা প্রায় 19 লাখ। আমি এর আগেও বলেছি, আজকেও বলি, বিআরটি এর হিসাব মোতাবেক হুন্ডা সহ গাড়ির প্রায় 22 লাখ গাড়ি রেজিস্ট্রেশন বিআরটি দিয়েছে। তার মধ্যে 13.5 লাখ লাইসেন্স আছে বিআরটি এর দেয়া। এমনি যদি শুধু বৈধটাও ধরি আমি, তাও 8.5 লাখের মতো লাইসেন্স বিহীন গাড়ি চালাচ্ছে। এর মধ্যে কিন্তু হুন্ডা 14 লক্ষ বাদ দেবেন। 22 লক্ষ থেকে 14 লক্ষ বাদ দিলে কিন্তু থাকে 6 লাখ বা 8 লাখ। এই 8 লাখের মধ্যে কিন্তু যদি আপনি মিনিবাস, তারপরে অটো রিক্সা, অটোমোবাইল, প্রাইভেট কার বাদ দেন, বাস এবং ট্রাকের সংখ্যা কিন্তু মাত্র 2 লাখ। প্রায় 1 লক্ষ বাস, 1,12,000 ট্রাক, এই মিলে আছে আমাদের বাস মিনিবাস মিলে আমাদের এই হলো বিআরটির হিসাব মোতাবেক আমাদের হিসাব। কিন্তু লাইসেন্স আছে, বড় গাড়ির লাইসেন্স আছে, হেভি লাইসেন্সের সংখ্যা 2,85,000 বিআরটির হিসাব মোতাবেক 2,85,000। এবং অন্যান্য সবকিছু মিলে ছোট গাড়ি, লাইট, মধ্যম, হেভি মিলে, আর বাকি যে লাইসেন্স, এই লাইসেন্সগুলো আমাদের দেশে হুন্ডা বাদ দিলে এই অনুপাতে যদি 2 লাখ, 2.25 লাখ গাড়ি থাকে, 2 জন করে ড্রাইভার হলে 4.5 লাখ। সেই মোতাবেক লাইসেন্স আমাদের নাই। এবং কিভাবে এই হিসাব কোড প্রায় 19 লক্ষ যে ভুয়া লাইসেন্স, এইটা কিভাবে হিসাব করছে আমার জানা নেই। আমি এই হিসাব বুঝি না যে কিভাবে হিসাব করেছে। এবং এই লাইসেন্স অথরিটি কিন্তু আমাদের দেশে বিআরটি, অন্য কেউ না। যদি ভুয়া লাইসেন্স হয়ে থাকে, তাহলে বিআরটি এর কতিপয় অসাধু কর্মচারী, তারা এই ভুয়া লাইসেন্সের সাথে যুক্ত, পরিষ্কার। আর রাস্তায় যারা পুলিশ ডিউটি করে, এবং ডিউটির অবস্থায় যদি এটা ফেক লাইসেন্স বলেন, ভুয়া লাইসেন্স বলেন, তারা যদি চেক করে, তাহলে তো প্রতিনিয়ত যদি ধরা পড়ে, কোনোদিন তো পত্রিকায় দেখলাম না যে থানায় রিপোর্ট, 4টা গাড়ির মধ্যে 3টা গাড়ির লাইসেন্স ফেল নাই, তাহলে কিভাবে সেই গাড়িগুলি রাস্তায় চলে? তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী আছে কি নাই? বিআরটি এর ম্যাজিস্ট্রেট আছে, বিআরটি এর কিন্তু 60 জন ম্যাজিস্ট্রেট আছে, প্রতিদিন তারা এই বিআরটি এর গাড়ি কাগজপত্র চেক করে।
এবং তারা ডাম্পিং করে দেখে, কিন্তু সেখানে কিন্তু ভুয়া লাইসেন্স সংক্রান্ত বিষয় নাই। শুধু তারা ভুয়া লাইসেন্স চেকের চিন্তা আরেস্টেড হইল, গাড়ি কাগজপত্র চেকের নামে গাড়ি ডাম্পিং এ নেওয়া আর জরিমানা করা। গত কয়েকদিন আগে আমার হিসাব মোতাবেক বিআরটি এর আবুল বাশার সাহেব নামে এক ম্যাজিস্ট্রেট মানে 4 ঘন্টায় 3,36,000 টাকা জরিমানা করেছে, কিন্তু সেখানে লাইসেন্সের কোনো জরিমানা কিন্তু সেখানে নেই, শুধুমাত্র গাড়ি কাগজপত্রের উপর জরিমানা করেছে। কাগজপত্র ঠিক মতো নাই, কাগজপত্র ঠিক মতো নাই, তার উপর আছে গাড়ির ব্লু বুক আছে, কিন্তু তার ফিটনেস নেই, ফিটনেস আছে, তার টেস্ট নেই, টোকেন নাই, এরকম অনেকগুলো বিষয় তারা জরিমানা করেছে। এই যে লাইসেন্স, এই লাইসেন্স যদি এতগুলো ভুয়া লাইসেন্স থাকে, তাহলে সেটা কিন্তু ভুয়া লাইসেন্স গাড়ি চালানো এবং অ্যাক্সিডেন্ট করা, সেটা কিন্তু হলো 302 দ্বারা মামলা পড়বে, সেটা কিন্তু মার্ডার কেসে শামিল। যদি কেউ ভুয়া লাইসেন্স দিয়ে গাড়ি চালায়, কেউ যদি লাইসেন্সবিহীন গাড়ি চালায়, তাহলে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে তাহলে সেটা কিন্তু হবে গিয়া একটা মানে সেটা হবে গিয়া মার্ডার কেস হবে, নিয়মিত মামলা হবে সেটা। আমি শুধু একটা ঘটনা বলি, ফরিদপুর থেকে মাদারীপুর যাওয়ার সময় একটা গাড়ি পিছে একটা মিনি ট্রাক সাইড দিয়েছে, অনেকক্ষণ পর্যন্ত বাসটা সাইড দেয়নি, না দেওয়ার কারণে অনেকক্ষণ পরে সাইড দেওয়ার পরে ওই মিনি বাস ও খেপে গিয়ে মাথাটা বের করে ওরে একটা বোঝাই মিয়া গাড়ি কেমনে চলো, গাড়ি চালানো শেখো না, সাইড দাও না। এটা শোনা বুঝ ড্রাইভার খুব খেপছে, ওর পিছে পিছে যায় মাঝখানে আবার ওই গাড়ি পিছে মারছে, গাড়ি পিছে মারার পরে তারপরে গেছে তো আবার মারছে, পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানে সে ড্রাইভারটা মারা গেছে। কিন্তু প্রথমে কিন্তু 304-2 দ্বারা 304 খ দ্বারায় মামলা হয়েছে, কিন্তু পুলিশ তদন্ত করে কিন্তু সেইটাকে কিন্তু পরবর্তী সময় ইচ্ছাকৃতভাবে মার্ডার এটা বলে তার নামে 302 দ্বারা মামলা হয়েছে। এই জন্য কিন্তু বাংলাদেশ সর্বজনীন শ্রমিক ফেডারেশন এবং যে এলাকায় দুর্ঘটনা ঘটছে সেই ইউনিয়নের প্রেসিডেন্ট হচ্ছে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান, ওই ইউনিয়নের প্রেসিডেন্ট। এবং তারপরে কিন্তু সেটা নিয়ে আমরা কোনো আন্দোলন করি না, আমরা বলছি যেহেতু পুলিশ তদন্তে বেরিয়েছে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটেছে, এটা মার্ডার কেস, এটা হত্যা মামলা হতে পারে, এবং সেই মামলা আমরা কোনো ফাইট করি নাই। আমাদের দেশে এতগুলিকে একটা সরকার স্বাধীনতার পরে এই 42 বছরে কি লাইসেন্স, মানে এই বিআরটি হয়েছে 87 সালে, তার আগে পুলিশ লাইসেন্স দিয়েছে, তার পূর্বে এই বিআরটি হওয়ার পর 88 সাল থেকে বিআরটি লাইসেন্স দিচ্ছে। আমি একটা তথ্য দিই আপনাদের কাছে, এই যে 1,90,000 লাইসেন্সের কথা ফেডারেশনের বলা হয়, যে 1,90,000 লাইসেন্স ফেডারেশন নিয়েছে এবং তারা তদবির করে নিয়েছে, এটা কিন্তু ফেডারেশন 1,90,000 লাইসেন্সের ব্যাপারে বিআরটিএ কে বলেছে এই লাইসেন্স কোন লাইসেন্স, এই লাইসেন্সের সমস্ত টাকা লাইসেন্সের পোস্ট অফিসে দিয়েছিল, এই পোস্ট অফিসে সমস্ত টাকা পোস্ট অফিস মেরে দেয় এই 1,90,000 লাইসেন্সের টাকা, এবং তাদের কাছে যা দিয়েছে মানে এই রিসিট দিয়েছে পোস্ট অফিসের মূল খাতায় সেটা নেই। এবং আমরা বলেছি এইটা 1 নম্বর লাইসেন্স, তারা দীর্ঘদিন গাড়ি চালায়, তাদের টাকা দিয়েছে এই লাইসেন্সগুলো বিআরটি এর মাধ্যমে। তখন থেকে আমরা বললাম যে টাকার পোস্ট অফিসে জমা হবে না, টাকা অনলাইনে জমা হইতে হবে ব্যাংকে, আমরা পোস্ট অফিসে টাকা জমা দিই সেই টাকা পাই না। শুধু ড্রাইভারদের 1,90,000 লাইসেন্স টাকা মারে নাই, এবং মালিকদের সেখানে প্রায় 15 কোটি টাকা এই পোস্ট অফিস সেখানে মেরে দিয়েছিল। এই পোস্ট অফিস তখন থেকে অনলাইন পদ্ধতি হইল, অনলাইন পদ্ধতি হওয়ার পরে এই লাইসেন্স মানে তারপরে আমরা এই লাইসেন্সগুলো তারপরে কম্পিটিটিভ টেস্ট ফেস করে কিন্তু এটা নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা হয়েছে 1,90,000 বিরুদ্ধে, আপনারা জানেন 1,90,000 লাইসেন্স বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছিল। আমরা কিন্তু সেই মামলা ফেস করে হাইকোর্টকে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি একটা লাইসেন্সও বিনা পরীক্ষা আমরা নেই নাই, কম্পিটেন্সি ভোটের মাধ্যমে টেস্ট দিয়ে আমরা সেই লাইসেন্সগুলো আমরা নিয়েছি। সেই লাইসেন্সগুলো পূর্বে আমাদের অরিজিনাল লাইসেন্স ছিল, পরে ফেক লাইসেন্স হয়ে গেছে, পোস্ট অফিসের টাকা জমা না হওয়ার কারণে এই লাইসেন্স সহ মাত্র 2,85,000 লাইসেন্স আছে। হান্নান ভাই, তাহলে এখন বলেন যে উনি যেটা বলছেন ওনারা যে হিসাব দিল তাতে হিসাবের সাথে কোনো কিছু মিলছে না, তাহলে এই গাড়িগুলো চলছে কি করে? আজকে ফিটনেস বিহীন বলছেন আপনারা, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে তাহলে ঢাকা শহরের মানে পুরো দেশে না, আপনি যদি ঢাকা শহরের কথা বলেন তাহলে এখানে ফেকের সংখ্যা কত? ধন্যবাদ আপনাকে। আজকের প্রসঙ্গটি নিঃসন্দেহে একটা জনগুরুত্ব সম্পন্ন একটি প্রসঙ্গ, এবং আমরা দীর্ঘদিন ধরে প্রচার মাধ্যমে যে কথাটি বারবার প্রচার করে হচ্ছে আমরা দেখছি, তারই একটা বলা যায় যে সর্বশেষ একটি রেজাল্ট আজকে হাইকোর্ট একটি অর্ডারের মাধ্যমে দিয়েছে। অর্ডারটি এসেছে কিন্তু একটি সংবাদপত্রের
প্রতিবেদনকে ভিত্তি করে আদালত, দেশের সর্বোচ্চ আদালত সুমোটো স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশটি দিয়েছেন। আদেশের এই জায়গাটিকে কিন্তু আমাদের মাথায় রেখে সমস্ত আলোচনাটা করা উচিত। এই জন্য না যে এখানে পত্রিকার রিপোর্টকেই কিন্তু আদালত ভিত্তি হিসাবে ধরেছেন, এবং যে কারণে আদালতের এই আদেশে দুটো পার্ট আছে। প্রথমত হচ্ছে যে রিপোর্টে যেটা মেনশন করা হয়েছে 18,77,000 বৈধ লাইসেন্স ছাড়াই চলাচল করছে, এই অংশটিকে ভিত্তি করেছে আদালত করে আদেশ দেওয়া হয়েছে বিআরটিএকে যে যারা ফিটনেসবিহীন এবং লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন গাড়ি এতগুলো আছে, এগুলোকে তুমি জব্দ করো। এটি হচ্ছে একটি পার্ট। আরেকটি পার্ট হচ্ছে 30 দিনের ভিতরে আমাকে রিপোর্ট করো পরিস্থিতি কি। অর্থাৎ আদালত কিন্তু একতরফা শুধু নির্দেশই দেননি, আত্মপক্ষ সমর্থন এবং আপনি যে প্রশ্নটি তুলেছেন সেই প্রশ্নটির জবাবটিও কিন্তু আদালত চেয়েছে কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে। কম্পিটেন্ট অথরিটিকে বিআরটিএ, তার কাছ থেকে এই রিপোর্টটাও চাচ্ছে যে পত্রিকার রিপোর্টটাই যথাযথ কিনা এটি যাচাই করার জন্য আদালত কিন্তু তার দরজা উন্মুক্ত রেখেছেন। প্রশ্ন হচ্ছে যে সংখ্যাতত্ত্বের জায়গায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্পাদক যে কথাগুলি বললেন, সাধারণ সম্পাদক যে কথাগুলি বললেন, তার সঙ্গে ওই রিপোর্টের পরিসংখ্যানে দেখা যাচ্ছে একটি আকাশ পাতাল ফারাক। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আমরা প্রতিনিয়ত মিডিয়াতে এক একটি ইলেকট্রনিক্স মিডিয়া বলেন আর প্রিন্ট মিডিয়া বলেন, প্রত্যেকেই বিভিন্ন সময় রিপোর্ট করছি জরাজীর্ণ অবস্থায় গাড়ি চলছে। রাস্তায় আমরা কি দেখছি? একটি গাড়ি আরেকটি গাড়িকে ধাওয়া করে প্রতিযোগিতা করছে, সারাক্ষণ ধাক্কাচ্ছে, সারাক্ষণ ধাক্কাচ্ছে। গাড়িগুলোর গায়ে আমরা দেখছি যে আঁচড় শুধু নয়, মানে বডির থেকে একটা অংশই উড়ে চলে গেছে, অথচ সেই গাড়ি রাস্তায় চলছে, পিছনে অত নাই নাই। বাংলাদেশের যে মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সটা যদি আমরা খুলে দেখি তাহলে দেখা যাবে যে এই গাড়িগুলো তো ভিতরে ইঞ্জিনের কি অবস্থা আমাদের দেখার দরকার নেই। বাইরের অবয়বের এই জায়গায় যখন সে স্পটেড তখনই আর সে রাস্তায় চলতে পারে না, কারণ সে একটি দুর্ঘটনা ঘটিয়েছে। সেই দুর্ঘটনার জন্য ক্ষত বহন করছে সে, এবং সেই ক্ষতর জন্য তার কি বিচার হয়েছে সেই কাগজপত্র ছাড়া তার তো রাস্তায় নামার কথা নয়। কিন্তু আমরা লক্ষ্য করছি কি, মোটর ভেহিকেলস অ্যাক্টের আওতায় বিআরটিএ মোবাইল কোর্ট পরিচালনা করছে তার ম্যাজিস্ট্রেট দিয়ে। রাস্তায় ট্রাফিক সার্জেন্টরা এবং ট্রাফিক পুলিশরা বিভিন্ন সময় অহরহ গাড়ির কাগজপত্র চেক করছে। কেন কাগজপত্র চেক করবে? তার আগে তো ওই ক্ষতযুক্ত গাড়ি রাস্তায় আছে কেন? সেই জন্যই তো গাড়িটাকে ক্লোজ করার কথা, দিয়ে ডাম্পে নিয়ে যাওয়ার কথা, যেটা রিপেয়ার করে তারপরে রাস্তায় আনো। এটি হচ্ছে ফিটনেসের প্রথম শর্ত। ফিটনেসের এই প্রথম শর্ত যেখানে ওভারলুক করা হচ্ছে, দ্বিতীয় শর্ত হিসাবে আমি যদি আসি তার মেকানিক্যাল জায়গাটি, মেকানিক্যাল জায়গায় আমরা কি দেখছি? ফিটনেস সার্টিফিকেট 1 বছর মেয়াদি। কিন্তু এই মোটর ভেহিকেলস অ্যাক্টের ফিটনেস দেওয়ার ক্ষেত্রে যে প্রায়র রিকোয়ারমেন্ট, অর্থাৎ তার মেকানিক্যাল কন্ডিশন কি, এইটার জন্য কমপ্লায়েন্সের সার্টিফিকেটটাকে আগে সংগ্রহ করতে হবে। এই কমপ্লায়েন্স সার্টিফিকেট কে দেবে? দেওয়ার কথা হচ্ছে অথরাইজড ওয়ার্কশপের। যে ওয়ার্কশপকে আবার অথরাইজ করবে কে? ইঞ্জিনিয়ারিং অথরিটি, অর্থাৎ বুয়েট অথবা রুয়েট বা চুয়েট এই ধরনের অথরিটিকে প্রথমে কিছু সংখ্যক ওয়ার্কশপকে অথরাইজ করতে হবে, সেখান থেকে কমপ্লায়েন্সের ফর্ম ফিল আপ করার কথা। কিন্তু আমি নিজে একটা গাড়ি ব্যবহার করি, আমি দীর্ঘ 15 বছর আমি এই গাড়ির জন্য প্রতি বছর ফিটনেস সার্টিফিকেট নিতে যাই।
আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে লাইনে দাঁড়ানো, সেখানে ইঞ্জিনের বনেটটা তোলা, ইঞ্জিনের চ্যাসিস নাম্বার আর ইঞ্জিন নাম্বারটা ঠিক আছে কিনা, গাড়িটা স্টার্ট দিলে স্টার্টে ইগনিশনে স্টার্ট হচ্ছে কিনা, এটা দেখে একটা সিল ছাপ্পড় মেরে দিয়ে আমার ফিটনেস হয়ে যাচ্ছে। এটি কিন্তু প্রত্যেকটি গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ এইটুকু চেক করা হয়। তাহলে এর মাধ্যমে যে কমপ্লায়েন্স গুলো করার কথা ফিটনেসের, মেকানিক্যাল কমপ্লায়েন্স, এটা কিন্তু নিরূপণ করা সম্ভব নয়। তাহলে আদালত আজকে যে হুকুমটি দিলেন ফিটনেসবিহীন গাড়ি ডাম্প করার জন্য, ক্লোজ করার জন্য, তুলে দেওয়ার জন্য, এটি কে করবে? আপনার আলোচনার আজকের বিষয়বস্তুর জায়গাটি কিন্তু ওখানে, যে ফিটনেস, কার ফিটনেস দরকার। ফিটনেস পরীক্ষার জন্য আমি পাশের দেশ ভারতে যদি যাই, ভারতে প্রতি 15 দিনে প্রত্যেকটি গাড়ির, আজ থেকে আমি বছর 5-7 আগের কথা জানি, যে যখন অথরাইজড গ্যারেজে প্রতি রাস্তার মোড়ে মোড়ে অথরাইজড মোটর ওয়ার্কশপগুলোতে ফিটনেস সেট দেওয়ার জন্য অথরাইজড বোর্ড দেওয়া থাকে, সেই বোর্ডের থেকে তাকে 15 টাকা, ইন্ডিয়ান রুপির 15 রুপি নিয়ে তখন 15 দিন পর পর তাকে ফিটনেস একটা রিকোয়ারমেন্ট ফর্ম ফিল আপ করতে হতো, এবং ওইটা না থাকলে রাস্তায় ট্রাফিকে ধরতো। কি জন্য? তার গাড়ির মেকানিক্যাল ফিটনেস আছে কিনা সেটি ওই ইন্সপেক্টর দেখে দেবে না। 1 বছরের ভেতরে আমার গাড়ি স্পিড কিনা রাস্তায় সেটা দেখার জন্য ট্রাফিক সার্জেন্ট কিন্তু বুঝবেন না, কিংবা ওই ম্যাজিস্ট্রেট কিন্তু এটা বুঝবেন না, কিংবা তার স্টিকার আছে কিনা সেটা দেখে কিন্তু বোঝা সম্ভব নয়। এটার জন্য কিন্তু টেকনিক্যাল লোককেই বুঝতে হবে। আজকে আমাদের দেশে সড়ক দুর্ঘটনার যে প্রবণতা, যে হার বেড়ে গেছে, যে হারের সড়ক দুর্ঘটনা হচ্ছে, সেখানে আদালত সঠিকভাবেই এই আদেশটি দিয়েছেন যে মূল কারণ দুটি, একটি হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি, আর একটি হচ্ছে লাইসেন্সবিহীন চালক। আদালত কিন্তু এই আদেশের ভিতরে এই দুটি জায়গাকে অ্যাড্রেস করেছেন। কিন্তু এই জায়গাগুলোকে যদি আমরা সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি এগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই এবং দেখতে চাই, তাহলে এর জন্য যে অথরিটি আছে সেই অথরিটিকে প্রপারলি অ্যাক্ট করতে হবে। প্রপারলি অ্যাক্ট করার নমুনা তো আমরা, আপনিও বললেন, আমিও কিছুটা বর্ণনা করেছি। হ্যাঁ, তাহলে এই ভুয়ার সংখ্যা কত, এই যুক্তিতর্কে না যে আমাদের যে বিষয়টি আসলে দেখা দরকার সেটি হচ্ছে বিআরটিএ কি যোগাযোগ খাতের মোটর ভেহিকেলসের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, না সরকারের রাজস্ব আয়ের প্রতিষ্ঠান? আমরা যদি লক্ষ্য করি, বিআরটিএ হচ্ছে সরকারের রাজস্ব আয়ের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যে জন্য যারা মোটর ভেহিকেলের মালিক, যারা মোটর ভেহিকেলের চালক, শ্রমিক, এবং যারা আপনার মোটর ভেহিকেল নিয়ন্ত্রণ করবেন রাস্তায়, তাদের প্রত্যেকের যে ফিটনেসটা দরকার, সেই ফিটনেসের জায়গায় কোনো তদারকি নেই। তদারকিটা হলো কিভাবে কাগজপত্র দেখে বা যে কোনো অজুহাতে ফাইন করা যায়। কাগজপত্র দেখে ফাইন করছেন, আমি কটা গাড়ির ফাইন, ওই রাস্তায় একটি বাস আরেকটি বাসকে ধাওয়া করছে, একটি আরেকটিকে ওভারটেক করছে। অর্থাৎ মোটর ভেহিকেলস অ্যাক্টের একটি ধারা রয়েছে যেখানে মোটর রেস বা ট্র্যাকিং, এটি হচ্ছে জেল ও জরিমানাযোগ্য অপরাধ। ট্রাফিক পুলিশের, ট্রাফিক সার্জেন্টদের সামনে দিয়ে একটি বাস আরেকটি বাসকে ধাওয়া করছে, একটি আরেকটিকে একবার ওভারটেক করছে, সে আবার আরেকটিকে করছে, এটার জন্য ধরে তো জেল দিতে বা জেল জরিমানা করতে আমরা দেখছি না। তাহলে কাগজ সার্চ করার নামে, কাগজ ঠিক আছে কিনা এটির নামে তাকে কেন ফাইন করা হচ্ছে? কারণ ওর উপরে নির্দেশ, অলিখিত নির্দেশ রয়েছে। আমার বন্ধু বান্ধব অনেক কাছেই শুনেছি যারা এই বিভাগগুলোতে কাজ করে, তাদের সকালবেলা ডিউটির সময় বলে দেওয়া হয় এত টাকা কালেকশন করতে হবে। এটি বাস্তবতা। এই কালেকশনের জন্য তাকে কেস দিতে হয়, সংখ্যা অনুযায়ী কতগুলো কেস দিল এটার উপরে তার পরের দিনের ডিউটি পাওয়া নির্ভর করে অনেক ক্ষেত্রে, এরকম আমি শুনেছি। জানি না এই কর্তৃপক্ষ তার জবাব দেবেন, এটি তারা ভালো বলতে পারবেন, কিন্তু এটা নিছক অভিযোগ নাকি অন্য কিছু
এই সংখ্যক কেস না দিলে পরের দিন একজন ট্রাফিক সার্জন বা ইয়েকে নাকি একসময় ডিউটি দেওয়া হতো না। এখন বাস্তবতাটা কি, ভেতরের ইয়ে কি, এটা তো প্রকাশ্যে কেউ মুখ খুলবে না, এটাও দেখা দরকার। আচ্ছা, আমরা একটু ইয়ার কাছে যাই। কল্লোল, ওসমান ভাই এবং হান্নান ভাইয়ের কথাগুলো আপনি শুনেছেন। জি, আমাদের সমস্যাটা কোন জায়গায়? এই যে ফিটনেসের কথাটা উঠেছে, উনি বললেন যেটা বিআরটিএ যিনি আছেন, হ্যাঁ, উনি বলছেন লাইসেন্সগুলো আসছে কোত্থেকে? জি। একমাত্র অথরিটি হচ্ছে বিআরটিএ। আপনাকে হ্যাঁ, উনি বলছেন যে যারা দিবেন তাদের ফিটনেস কত? আপনার প্রশ্নটা কি? আমি এখানে ওনাদের আলোচনার সাথে যুক্ত করতে চাই কয়েকটা পয়েন্ট, যেহেতু এখানে ফিটনেস নিয়ে আলোচনা হচ্ছে। তো প্রথমে জাস্ট পয়েন্টটা বলে নেই, যে তারপর ব্যাখ্যা করছি। যে প্রথমত ফিটনেসের সমস্যাটা ওভারঅল সমস্যা, সিস্টেমের ফিটনেসের সমস্যা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে দুটো জিনিসের ফিটনেসের কথা নিয়ে আলোচনা হলো, তার সাথে আরেকটা জিনিস যুক্ত করা দরকার, সেটা হচ্ছে রাস্তার ফিটনেস। আমরা যদি বলি যে সড়ক নিরাপত্তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে যে রোড সেফটি ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা, যে আপনার রাস্তাটা কতটা সেফ আছে, রাস্তাটা কতটা হাইওয়ের যে শর্তগুলো আছে সেই শর্ত মেনে কতটা রাস্তা মেনটেন করা হচ্ছে। আপনাকে জাস্ট একটা উদাহরণ হিসেবে বলি, যে ধরেন 70-এর দশকে জাপানে যখন আমাদের এখানে যেরকম এখন বাড়ছে সড়ক দুর্ঘটনা, একটা ভয়াবহ আকারে ধারণ করেছে, জাপানে যখন এরকম ঘটলো তখন কিন্তু শুধুমাত্র রোড সেফটি ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ছোটখাটো রোড সেফটির জায়গাগুলো নিশ্চিত করার মধ্যে দিয়ে সড়ক দুর্ঘটনা অর্ধেক করা হয়েছিল, হারটা অর্ধেকে পরিণত করা হয়। একই সাথে অ্যাট দ্য সেম টাইম যদি আমি ইউকের উদাহরণ দেখি, ইউকেতেও কিন্তু সেম ঘটনা ঘটেছে, সেটা ঘটেছিল 1987-এর দিকে। এখন বাংলাদেশের কথা যদি ধরি, যে এটা একেবারেই কম আলোচিত বিষয়, যে সড়কগুলোর কি অবস্থা। সড়কগুলো কি, ধরেন আমরা যখনই কোনো একটা দুর্ঘটনা ঘটে, আমরা কিন্তু প্রথমেই প্রশ্ন আসে যে আচ্ছা, এই চালকের কি ফিটনেস ছিল, মানে চালকের কি লাইসেন্স ছিল কিনা, দক্ষতা ছিল কিনা, এবং যে গাড়িটা, সেই গাড়ির কি দক্ষতা, ফিটনেস ছিল কিনা। একই সাথে কিন্তু ওই প্রশ্নটা করা দরকার যে সড়কের নির্দিষ্ট কিছু জায়গায় কেন বারবার দুর্ঘটনা ঘটে, কেন ঘটছে। কিন্তু এই প্রশ্নটা কিন্তু এখন এসে গেছে, জি, যে অমুক জায়গায় এইটা যখন রাস্তাটা করা হয়েছে যমুনা কর্তৃপক্ষ, এই যে ব্রিজ কর্তৃপক্ষ, তখনই দেখা গেছে, তখনই কিন্তু আমাদের যারা ইঞ্জিনিয়ার ছিল তারা কিন্তু বাধা দিয়ে তারা বলেছেন যে এই জায়গাটা এরকম করা উচিত। এই যেটা হয় এরকম কিন্তু শুধু ওই জায়গাটায় না, আপনাকে পরিসংখ্যান আমাদের এখানে যে অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টারের যে আরিচা সড়কটাতে সব জায়গায় ছিল, অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টারের যে সেই ফাইন্ডিংস হচ্ছে যে মহাসড়কের যে দুর্ঘটনাগুলো ঘটে তার 40% দুর্ঘটনা, 40% দুর্ঘটনা ঘটে মহাসড়কের, হাইওয়ের 2% জায়গায়। তাহলে এই 2% জায়গায় এসে কি গাড়ি আনফিট হয়ে যায়? এই 2% জায়গায় এসে কি অদক্ষ হয়ে যায় চালক? তাহলে এই জায়গাগুলোর যে সমস্যা, এই সমস্যাগুলো অ্যাড্রেস না করে আমি যদি ধরেন শুধুমাত্র আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করি, যেমন এখন খুব হট টপিক, এখন খুব মানে ধরেন একটা সামনে আসা বিষয়, যেটা হচ্ছে প্রসঙ্গকে আমি বলি, এটা হচ্ছে যে এই যে মহাসড়কে দুর্ঘটনা কমানোর জন্য গত 1 আগস্ট থেকে 4 দিনের নোটিশ দিয়ে মহাসড়ক থেকে কিন্তু 3 চাকার যান বন্ধ করে দেওয়া হলো। এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে মহাসড়কে একটা হাইওয়ের যে মূল জায়গা, সেখান দিয়ে দুইটা ভিন্ন গতির, একটা দ্রুত এবং গতির যান চলাচল করা সেফ না, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু হাউ টু এনশিওর ইট, এটা কিভাবে নিশ্চিত করা যায়? এটা নিশ্চিত করার উপায় কি এটা যে আপনি আউটরাইট বন্ধ করে দিলেন, নাকি হচ্ছে যে আপনি বাইলেন করে দিতে হবে, সাবলেন করে দিতে হবে, সার্ভিস লেন করতে হবে? কারণ হচ্ছে যে মহাসড়কে কাঠামোগতভাবেই আমাদের মহাসড়কগুলো এরকম অবস্থানে অবস্থিত যে এই জায়গাগুলো ছাড়া এই 5-10 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে গেলে মহাসড়ক দিয়েই যেতে হবে, ছোট ছোট ডিস্টেন্স অতিক্রম করতে। আমাদের সবকিছু মানে কেন্দ্রিক হচ্ছে মহাসড়ক, বাজারগুলো বলেন, সিস্টেম বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, এমনকি এখন তো পেট্রোল পাম্পগুলো সব মহাসড়কে। এক্স্যাক্টলি। তাহলে আমি এটা উদাহরণ এই অর্থে বলছি যে এই যে দেখেন, এখন এই যে নিয়মটা জারি করা হলো, এখন একটা আইন জারি করলেই তো হলো না। একটা আইন জারি করলে তার যদি আইন মেনে চলার বাস্তব পরিস্থিতি, বাস্তব শর্ত, অবজেক্টিভ কন্ডিশনটা যদি না থাকে, বাস্তব শর্তটা যদি না থাকে, তাহলে লোকে আইন মানবে না। এখানে ঘুষ, দুর্নীতি যে আলোচনাগুলো হলো, এগুলো কিন্তু ঘটবে, বারবারই ঘটবে। এর আগেও এরকম কিন্তু আইন জারি করা হয়েছে এবং সেটা কিন্তু হয়নি। কিন্তু তাহলে সরকার কি করতে পারতো এখানে হচ্ছে যে শুধু কিন্তু সাবলেন, সার্ভিস লেনের কথা বলছি না,
মহাসড়কে এই যে মহামারী হচ্ছে, দুর্ঘটনার যে মহামারী, দেখেন কোন ভাইরাসে যদি এরকম মানুষ মরতো, প্রতিদিন 10 জন 20 জন করে হাসপাতালে কোন ভাইরাসে আক্রান্ত হয়ে যদি মানুষ মরতো, এটা কিন্তু মহা দুর্যোগ ঘোষিত হতো, কিন্তু জাতীয় দুর্যোগ ঘোষিত হতো। কিন্তু মহাসড়কে এই যে মানুষগুলো মরছে প্রতিদিন রেগুলার নিয়মিত হারে, এটা কিন্তু কোনো মহা দুর্যোগ বা কোনো কিছু ওইভাবে ইমার্জেন্সি সিচুয়েশন হিসেবে কিন্তু ডাকা হচ্ছে না, কিন্তু এটাকে ইমার্জেন্সি হিসেবে ট্রিট করে যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলোর একটা অংশ হচ্ছে যে ড্রাইভারের লাইসেন্স, তার লাইসেন্সের জায়গাটা নিশ্চিত করা, রাস্তায় যে গাড়িটা চলবে সেটা ফিট কিনা সেটা নিশ্চিত করা, অ্যাট দ্য সেম টাইম সড়কটা ফিট আছে কিনা, রাস্তার ব্ল্যাক স্পট গুলো থাকছে কিনা, রাস্তাতে ডিভাইডার। দেখেন মহাসড়কে 4 লেন ছাড়া আজকাল মহাসড়কে আমাদের এখানে যে পরিমাণ গাড়ির লোড, দুই পাশে যদি মাঝখানে যদি বিভাজক থাকে, মুখোমুখি সংঘর্ষ হবে কিভাবে? ফলে আপনি যদি দেখেন যে বেশিরভাগ সংঘর্ষ, একটা বড় আকারের সংঘর্ষের ফ্যাটালিটি যদি দেখেন, যে এই যেই দুর্ঘটনাকে কেন্দ্র করে এই এখনকার আলোচনা, ওই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারের, সেখানে কিন্তু ঈদের পরের দিন যে সংঘর্ষটা ঘটলো সেটা কিন্তু এই আলোচনার সাথে প্রাসঙ্গিক। যে দেখেন সেখানে কিন্তু 2টা বাসের মধ্যে প্রথমে ঈদের পরের দিন মুখোমুখি সংঘর্ষ ঘটলো, তার 48 ঘন্টা পরে ঘটলো হচ্ছে একটা বাসের সাথে একটা সিএনজির মুখোমুখি সংঘর্ষ। এখন আপনি যদি শুধু বলেন যে ওখান দিয়ে সিএনজি চলছিল এই জন্য হচ্ছে, তাহলে কিন্তু ঠিক হচ্ছে না। এবার যদি আমরা একটু বিশ্লেষণ করি যে ওই যে সংঘর্ষটা ঘটলো, এটা কিন্তু সমস্যাটা বেড়ে আসবে। যে দেখেন ওইখানে যে 2টো বাসের মধ্যে সংঘর্ষ ঘটলো, 2টা বাসের মধ্যে একটা বাস ছিল আনফিট, 1 নাম্বার। ওই 2টা বাসের মধ্যে একজন চালকের লাইসেন্স ছিল না। এর আগেও যে এই ধরনের দুর্ঘটনা ঘটছে, এরকম দুর্ঘটনার ক্ষেত্রে এখন আপনি যদি বলেন যে ঠিক আছে চালকের লাইসেন্সের সমস্যা, এটা সলভ করতে হবে, বাসের আনফিটের সমস্যা, এটাও সলভ করতে হবে, আমি বলবো যে এখানে বিভাজক যোগ না দিলে কমপ্লিট হলো না জিনিসটা। কারণ ওইখানে যদি বিভাজক থাকতো তাহলে কিন্তু ওই ঘটনাটা মুখোমুখি সংঘটনা নাও ঘটতে পারতো, অন্য দুর্ঘটনা ঘটতে পারতো। এখন আসেন আরেকটা পয়েন্ট, এই চালকের লাইসেন্সের ব্যাপারটা, আর এটা নিয়ে আরেকটু কথা বলার আছে। সেটা হচ্ছে যে দেখেন সেবা সার্ভিস পেতে গেলে রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। যেমন আমাদের এখানে যদি ডাক্তার নার্স তৈরি হয়, ডাক্তার নার্স কি এমনি এমনি তৈরি হয়? দক্ষ ডাক্তার কিংবা দক্ষ চিকিৎসক, দক্ষ সেবিকা তৈরি হওয়ার জন্য নার্সিং ইনস্টিটিউট লাগবে, মেডিকেল কলেজ লাগবে, এবং সেটা নিশ্চিত করার জন্য একটা কারিকুলাম থাকে এবং এটার একটা প্রাতিষ্ঠানিক আয়োজন আছে। তাহলে আমাদের দেশে যে এই যে চালক, এত এত গাড়ি চলে রাস্তায়, 22 লক্ষ গাড়ি চলে, তাহলে এই চালকরা কোত্থেকে চালানো শিখবে? এই ট্রেনিং ইনস্টিটিউট, মানসম্পন্ন ট্রেনিং ইনস্টিটিউট কোথায় আছে? এটা কিন্তু নিশ্চিত না করে, ধরেন এখন ব্যাপারটা এরকম হয়ে যাবে যে আমি যদি মেডিকেল কলেজ, হাসপাতাল এগুলো কোনো কিছু না রেখে একজন ডাক্তারকে বলি যে তুমি ঠিকমতো চিকিৎসা করো নাই, তাহলে কিন্তু এটা কোনো কাজে আসবে না। আমি তাকে গালি দিতে পারি, আমি তাকে ধরে শাস্তি দিতে পারি, একইভাবে চালককে আমি দোষারোপ করতে পারি, বারবার দোষারোপ করতে পারি, ইন্ডিভিজুয়ালের দোষ থাকতে পারে, ইন্ডিভিজুয়ালের সমস্যা থাকতে পারে, কিন্তু এই প্রশ্নটা করতে হবে যে কেন এই 18 লক্ষ চালক ফেক লাইসেন্স কেন নিল? এটা কি সবাই কি দুর্নীতিগ্রস্ত? মানে এই সিস্টেমের মধ্যে কি কিছু সমস্যা নাই যে কারণে মানুষ বাধ্য হচ্ছে যে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে যাওয়ার জন্য? ফলে এখানে কিন্তু বিআরটি এর প্রশ্নটা আসে। একইভাবে প্রশ্ন আসে যে মহাসড়কে যে যানগুলো চলছে, এই যানগুলো যদি দেখেন আপনি, শুধু মানে যেটা আসছে কথাটা অলরেডি কিন্তু এসছে যে ছাল চামড়া নাই কোনো যানবাহনে, তো এগুলো কিভাবে মহাসড়কে চলে? ফেক লাইসেন্স দিয়ে চালকের, সেখানে কিন্তু মালিকদের ক্ষেত্রে প্রশ্নটা আসে যে একটা বাস যখন দুর্ঘটনা ঘটে এবং যখন আইডেন্টিফাই হয় যে এই বাসটা ওভারলোডেড ছিল, এই বাসটা আনফিট ছিল এবং এই বাসের চালক লাইসেন্স বৈধ ছিল না, তাহলে এই দোষটা বাস এবং মালিক, যে বাসের যে মালিক তার ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা আসে যে বাসের মালিক তাহলে কি দেখে, কি বুঝে এই চালকের হাতে স্টিয়ারিংটা ধরিয়ে দিলেন, কি বুঝে এই বাসটা মহাসড়কে চালালেন? এবং তারপরে প্রশ্নটা আসে যে হাইওয়ে পুলিশ কিংবা বিআরটিএ কিংবা যে অথরিটি যারা আছেন তারা কি বুঝে দিনের পর দিন এটা করছেন? এখন এই হাইকোর্টের যে রায় দিয়েছে, এই রায়টা ওয়েলকাম করি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই রায়টা কিভাবে বাস্তবায়ন হবে? মানে এই যে সিস্টেমের মধ্যে যে গলদটা আছে, যে গলদের কারণে যারা মানে শস্যের মধ্যে ভূত না থাকলে তো এই জিনিসটা হয় না। এতগুলো অবৈধ লাইসেন্স থাকতে পারে না, এতগুলো বাস, এতগুলো ট্রাক, 3.5 লক্ষ আনফিট বাহন আছে মহাসড়কে। 3.5 লক্ষ আনফিট বাহনের মধ্যে 1 লক্ষ হচ্ছে সিএনজি রিক্সা, অটো রিক্সা, অটো টেম্পো, এগুলো। এর মধ্যে ট্রাক আছে 41,000, তারপর হচ্ছে যে 15-16,000 আছে, বাস আছে, মাইক্রোবাস আছে, অন্যান্য যানবাহন আছে। তাহলে এগুলো কিন্তু সংখ্যায় কম না, একটা দুইটা না। এই এতগুলো কিভাবে গেল, কার চোখগুলো গেল? এখন এইটার দায়িত্ব কে নিবে? এখন যদি বলা হয় যে আজকেই মহাসড়ক থেকে সব আনফিট যানবাহন উঠিয়ে ফেলা হবে, এটা কি সম্ভব, বাস্তবায়নযোগ্য এটা? তাহলে আপনার এটা নিয়ে বলছি যে আপনি যে কথাটা বলেছেন, একটা কথা বলেছেন যে
ড্রাইভাররা কোথা থেকে শিখছে? বলেন আপনার যারা কোথেকে শিখছে? কোন প্রাতিষ্ঠানিক কোন প্রাতিষ্ঠানিক এই প্রতিষ্ঠান আছে যেখান থেকে ড্রাইভিং করা হয়? আমাদের দেশের ড্রাইভাররা যে জায়গা থেকে শিখছে, তার মানে কি তারা ওই গাড়িতে থাবা দিতে দিতে শিখে যাচ্ছে? এবং এটা আমাদের দেশের, আমি তো ওই যে ওনার সাথে একটু কল্লোল ভাইয়ের সাথে একটু যুক্ত করে বলি, আমাদের দেশে ট্রেনিং ইনস্টিটিউট করতে গভর্নমেন্টে কোনো টাকা লাগে না, শুধু ট্রেইনার দরকার। কারণ আমাদের দেশে 64টা জেলায় 64টা আমাদের জেলা পরিষদ আছে, এবং এখান থেকে বিআরটি আছে এবং জেলা প্রশাসক আছে, এবং সেখানে ট্রেনিং দেওয়ার মতো ব্যবস্থা আছে, কিন্তু সেটা সরকারের একটা সৎ উদ্দেশ্য বা সৎ মনোভাবের খুব অভাব। আমাদের ড্রাইভার হয়েছে কিভাবে আপনি বুঝতে হবে। আমাদের দেশে কোনো শিক্ষিত লোক এই ট্রেডে আসতে চায় না, কারণ একটা লোক প্রথমে হেল্পারি করতে আসছে, গাড়ি থাপড়াইছে, কিছুদিন পরে ও গাড়ি ধোয়ামোছা করছে, তারপরে মানে এই হয়েছে ও কন্ট্রাক্টর, তারপরে ড্রাইভার হয়েছে। ওর উস্তাদ যেভাবে দেখছে সেইভাবে চালানোটা শিখছে, কিন্তু ওর সাইড নেওয়া, কোথায় বাঁকে কিভাবে গাড়ি চালাইতে হবে, মানে রাস্তায় কতগুলো বক্র রেখা থাকলে ওখানে তার কি করতে হবে, তারপরে রাস্তার মানে সাইড এবং রাস্তা, ওই যে আমি রাস্তা ইঞ্জিনিয়ার কথা আমি বলতেছিলাম, কল্লোল ভাই বলছে যে আমাদের দেশে যে সিরাজগঞ্জের যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে রুট ইঞ্জিনিয়ারের ত্রুটি ছিল। কয়েকদিন আগে বুয়েটের শামসুল হক সাহেব সেখানে তদন্ত করে আসছে, এবং তার রিপোর্টও হচ্ছে ওখানে ওই রাস্তার ইঞ্জিনিয়ারিং ত্রুটি ছিল। দেখ, সেই বিষয়টা আমি একটু পরে বলি। না, আমাদের দেশের চালকরা তাদের যে মান, তারা যেভাবে শিখছে, এদেরকে আরো দক্ষভাবে গড়ে তোলা যায় শুধুমাত্র 7 থেকে 15 দিনের যদি তাদের শুধুমাত্র এই সে মানে শিক্ষাগত যোগ্যতা দরকার নেই, শুধুমাত্র যে ট্রেনিং এর গাড়ি চালানোর বাস্তব যে অবস্থার সাথে তার জ্ঞানটা যদি আমরা জুড়ে দিতে পারি, অত্যন্ত দক্ষ চালক হিসেবে তারা গড়ে উঠতে পারে। এখানে সড়ক দুর্ঘটনায় যে সড়কের ফিটনেসের কথা যেটা বলছেন, বাংলাদেশে 214টা ব্ল্যাক স্পট আছে। আপনি এক সময় পত্রিকায় দেখেছেন, প্রথম আলো একটা দিয়েছিল, মানে কার্টুন দিয়েছিল, যদি মরতে যাও তাহলে আরিচা রোডে যাও, মানে মরতে চাইলে তুমি যদি হাঁটলেই তুমি মৃত্যুবরণ তোমার হবে। এবং সেখানে যখন আমাদের দেশের প্রখ্যাত দুজন লোক মৃত্যুবরণ করলেন, তারেক মাসুদ এবং মিশুক মনির, তারপরে কিন্তু আমাদের যোগাযোগ মন্ত্রী মহোদয় কিন্তু সেখানে 17টা ব্ল্যাক স্পটের মধ্যে কিন্তু 12টা ব্ল্যাক স্পট সোজা করে দিলেন। হ্যাঁ, এখন নাই, সেখানে 10% বাস্তবতা। এবং আমাদের একসময় আমি শুনছি যে এই চিটাং রোগের শনির একটা নাকি ভূত থাকে, বিশেষ থাকে, অনেক গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সেখানে কিন্তু রুট ইঞ্জিনের ত্রুটি ছিল, বাঁকের মধ্যে রাস্তা স্ট্রেট করেছিল, বাঁকের মধ্যে রাস্তাটা কিন্তু একটু স্লোপ করতে হবে যদি গাড়ি ঘুরতে হয়, তা না হলে কিন্তু গাড়ি ঘুরবে না, এবং গাড়ি কিন্তু সেখানে উল্টে যাবে। এবং আরেকটা তথ্য দিয়ে আপনাদের, ঢাকা শহরে আর কয়েকদিন পর আমার মনে হয় যে গাড়ির উপর পাড়া দিয়ে ঢাকা শহর পার হইতে হবে, মানে গাড়ি তার চড়া লাগবে না। আজকে থেকে 6 বছর পূর্বে ঢাকা শহরে পাবলিক সার্ভিস ছিল, গণপরিবহন ছিল 8100, গত 6 বছরে দাঁড়িয়েছে 4100। ইতিমধ্যে 4000 গাড়ি বন্ধ হয়ে গেছে। দৈনিক ঢাকা শহরে 40 থেকে 50টা প্রাইভেট কার রেজিস্ট্রেশন হচ্ছে, তার কোনো নিয়ম নীতি নাই। একটা পরিবারে কয়টা গাড়ি দিবে, একটা পরিবারে কয়টা গাড়ি থাকবে, এবং সেই রাস্তা আছে কিনা। ঢাকা একটা শহরের 25% রাস্তা থাকা দরকার, এবং সেখানে আছে 7.5% রাস্তা। তাহলে এই রাস্তা নাই, শুধু গাড়ি রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মূল যা কথাটা বলছে, মানে এই আমাদের এই দুইজন আলোচক বলেছেন, এবং আমি তার সাথে 100% একমত যে শুধু আমরা একজন আরেকজনকে দোষারোপ করি। ওই কুল বালিশ খেলা হয় না আমাদের দেশে, একজনের কাছে দিলে আরেকজনের কাছে দেওয়া। আমাদের দেশে হচ্ছে সেই দোষারোপ করার মানে একটা চলছে, মহারাজ চলছে। আমার দোষ না, রাস্তার দোষ না, হলো শ্রমিকের দোষ। আমাদের দেশে সহজেই আমাদের দেশের পরিবহন শ্রমিকদের উপর, চালকদের উপর দৌড় চাপাই দিয়া রোড ইঞ্জিনিয়ারিং বলেন, রাস্তা বলেন, এই রাস্তা গাড়ি চালানো এমনি রাস্তা নাই। তারপরে আমাদের দেশে সরকার করতে পারেনি, এই কথা আমি বিশ্বাস করি না। হাটি কমরুল থেকে বনপাড়া পর্যন্ত ওখানে একটা রাস্তা আছে, ফুললেন, তারপরে এবং তারপরে 3 চাকার সাইড লেন আছে। আমাদের দেশে একমাত্র রাস্তা কিন্তু এই চলন বিলের এখানে হাটি কুমরুল থেকে, এবং সাউথ কোরিয়ানরা করেছে। কোন গাড়ি কিন্তু ওখানে হাইওয়ে ওঠে না, এবং সমস্ত কিছু ওখানে থাকে। এই যে আমাদের দেশের যে এই যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, এই আমাদের দেশের ব্ল্যাক স্পট,
এই ব্ল্যাক স্পট যতক্ষণ সোজা না হবে ততক্ষণ পর্যন্ত সড়ক দুর্ঘটনার জন্য আমাদেরকে চালকদের ঘাতক বলেন, খুনি বলেন, দোষারোপ করতে পারেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব না যদি এই ব্ল্যাক স্পট যতক্ষণ পর্যন্ত এটা রিপেয়ারিং করা না হান্নান ভাই, তাহলে দাঁড়াচ্ছেটা কি? আমাকে যদি বলেন যে আমরা শেষ পর্যায়ে আছি, দাঁড়াচ্ছেটা এই যে আমাদেরকে আগে ভাবতে হবে আমাদের মহাসড়কগুলো কিভাবে তৈরি হয়েছে। এগুলো কি মহাসড়ক হিসেবেই ছিল বা তৈরি হয়েছে? না, এগুলো ছিল বাংলাদেশে আরবানাইজেশন প্রসেসের ভিতরে যে একটি শহর একটি জনপদ থেকে আরেকটি জনপদের লিংক রোড, এই লিংক রোডগুলো আন্তঃজেলা লিংক রোডগুলোই পরবর্তীতে আমরা ডিমান্ড, মানুষের চাহিদার প্রয়োজনে আমরা প্রশস্ত করেছি, সেগুলোকেই হাইওয়ে হিসাবে আমরা আখ্যায়িত করেছি। এখন অন্যান্য দেশের হাইওয়ের সাথে আমাদের মিলবে না। হাইওয়ের সংজ্ঞা যা সেই হাইওয়ে তৈরি হয়নি, জনপদ তো নাই, থাকে না। ওখানে হাইওয়েতে জনপদ থাকে না, আমাদের এখানে তো সবগুলো জনপদের ভিতর দিয়ে আরবানাইজেশন প্রসেসের লিংক রোডগুলোকে আমরা হাইওয়ে বানিয়েছি। এটা হচ্ছে যে কারণে ওনারা যে কথাটি বললেন যে আসলে ব্ল্যাক স্পটগুলো সরাতে গেলে আমাদেরকে হাইওয়ের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী রাস্তা তৈরি করতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিমতের অবকাশ নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে চালকদেরকে দক্ষ চালক পেতে গেলে আমাদের কি করতে হবে। দেখুন, আমার নিজের একটা ছোট্ট অভিজ্ঞতা, রিপোর্টার হিসেবে যখন কাজ করেছি তখন বিআরটিসির স্কুল ছিল, ভোকেশনাল স্কুল ট্রেনিং ইনস্টিটিউট গাজীপুরের ওখানে আছে। আচ্ছা, ইভেন তেজগাঁতেই আছে। এখানে গাড়ি বসে থাকে কেন? দোতলা বাস, একতলা বাস, ট্রেনিং বাস বসে আছে। আমি জিজ্ঞেস করেছি, রিপোর্ট করার জন্য জিজ্ঞেস করেছি তখন। আজ থেকে 8-9 বছর, 8-10 বছর আগেও এগুলো সারা দিনে একটা ব্যাচ, দুইটা ব্যাচে 2-3জন ড্রাইভার পাওয়া গেছে। আমাদের এখানে আসলে ভোকেশনাল ট্রেনিং এর জন্য ইনস্টিটিউট নেই তা নয়, আমাদের প্রায় অধিকাংশ পলিটেকনিকগুলোর সঙ্গে এই ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু এখানে শিক্ষার্থীর অপ্রতুলতায় এগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে ড্রাইভার তৈরি হচ্ছে কোথায়? প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে হচ্ছে না, ওস্তাদ ভিত্তিক ড্রাইভার আমাদের তৈরি হচ্ছে। এই জায়গায় আপনার যেটি সাধারণ সম্পাদক সাহেব বললেন যে এখানে আসলে এদের গাড়ি চালানো শেখার পরে আরেকটি থিওরিটিক্যাল একটা ট্রেনিং দরকার, সেইটা ম্যান্ডেটরি করার দরকার। যদি তা না হয় তাহলে আপনার দক্ষ এবং এই শিক্ষায় শিক্ষিত চালক পাবো না। এরপরে আসেন, গাড়ি তুলে দেওয়ার একটা সংকট আছে। এই সংকটটাকে কিন্তু আমরা টোটাল সোসাইটির এখানে যারা আছে, এর যারা স্টেক হোল্ডার, প্রত্যেকে কিন্তু এই সংকটটাকে ব্ল্যাকমেল করতেছে একে অপরকে। কিভাবে? আপনি দেখুন, মোটর ভেহিকেলস অর্ডিন্যান্সের অন্যতম বড় শর্ত, যেটি ওনারা দীর্ঘদিনের আন্দোলনের ফসল ওনাদের, সেটি হচ্ছে 4A ধারা। 4A ধারায় বলা হচ্ছে যে 3 এবং 4 ধারার রিকোয়ারমেন্ট ফুলফিল করা ছাড়া কেউ আপনার মালিক তার গাড়িতে শ্রমিক নিয়োগ করতে পারবে না। নিয়োগটা করতে হবে 4A ধারায় বলা হচ্ছে যে তাকে অবশ্যই নিয়োগপত্র দিতে হবে। নিয়োগপত্র দিলেই কিন্তু মালিকের রেসপন্সিবিলিটি চলে আসে যে সে 20 বছরের এবং 20 বছরের উপরের এবং বৈধ লাইসেন্সধারীকে সে নিয়োগপত্র দেবে। নিয়োগপত্র এইখানেই কিন্তু আমাদের সমস্ত গলতটা তৈরি হচ্ছে, নিয়োগপত্র ছাড়াই গাড়ি চালাচ্ছে। অর্থাৎ আমরা আমাদের যে সমস্ত আপনার মোবাইল কোডগুলি বলেন, তারপরে ট্রাফিক সার্জেন্টরা বলেন, কাগজ দেখে না, তারা নিয়োগপত্রটি আগে চেক করেন না। যদি নিয়োগপত্রটি আগে চেক করতেন তাহলে কিন্তু মালিককে ধরতে পারতেন যে তোমার এই গাড়ি, তোমার রেসপন্সিবিলিটি 5 বলছে রেসপন্সিবিলিটি গোস টু মালিক, ওনারকে তাহলে রেসপন্সিবল করা যেত। কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে, মালিক বেঁচে যাচ্ছে। এই যে জায়গাগুলোই, অর্থাৎ গলতটি হচ্ছে ফিটনেস কোথাকার? ফিটনেসটি হচ্ছে প্রসেসটার ফিটনেস, যে আইনে আছে সেটি প্রয়োগ করার ক্ষেত্রে এই গোড়ায় যে কাজটি সেটি করা হচ্ছে না। সর্বশেষে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, উনি যে কথাটি বললেন ঢাকা শহরের চলমান অবস্থা, গাড়ির রেজিস্ট্রেশনের হার এত বেড়ে গেছে, কিন্তু ওই বিআরটিএ কি
আগে জেনে নিচ্ছে যে এই গাড়িটি চালাবে কে, তার জন্যে রেজিস্ট্রেশন দেওয়ার আগে তার প্রফেশনাল ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স কতগুলি আছে আর সে লাইসেন্স দিচ্ছে কত, রেজিস্ট্রেশন দিচ্ছে কতগুলি, এই জায়গায় ভারসাম্য রেখে লাইসেন্স দিচ্ছে না দিচ্ছে না, সেই জন্য একটা আলাদাভাবেই একটি বিধান সংযোজন করার প্রয়োজন আছে, যেটি বিআরটিএ নিজেই করতে পারে, তার বিধি প্রণয়নের ক্ষমতা আছে। সেই ক্ষমতার আওতায় যে কোনো গাড়ির লাইসেন্স নিতে গেলে, রেজিস্ট্রেশন নিতে গেলে প্রায় শর্ত হচ্ছে তার কয়জন ড্রাইভার সে নিয়োগ করছে এবং সেই ড্রাইভারের বৈধ লাইসেন্স আছে কি নেই, নিয়োগপত্র দিয়ে এসে তাকে এই নিয়োগ করা। শেষ পর্যায়ে চলে আসছি। জি, আমি একদম শেষ পর্যায়ে যদি খুব সংক্ষেপে বলি, পয়েন্টগুলো আমি আবার একটু বলি, সেটা হচ্ছে যে এটা নিয়ে একদম স্পষ্ট করে যেটা বলতে হবে, সরকারকে একটা সুনির্দিষ্ট টাইমলাইন দিতে হবে। হ্যাঁ, সুনির্দিষ্ট টাইমলাইন ঘোষণা করে সড়কগুলোকে ঠিক করতে হবে। সড়কগুলোতে এই যে হুটহাট করে বিভিন্ন রকম অ্যাডহক বেসিসে যে করতেছে সেরকম না, একটা টাইমলাইন দিবে যে সরকার কতদিনে সমস্ত মহাসড়ক N1 থেকে N76 এই মহাসড়কগুলোকে কতদিনে 4 লেনে উন্নতি করবে, কতদিনে মাঝখানে ডিভাইডার দেবে, কতদিনের মধ্যে দুই পাশে যে লেন করা দরকার সার্ভিস লেন করবে, তার একটা সুনির্দিষ্ট টাইমলাইন ঘোষণা করতে হবে, পরিকল্পনা ঘোষণা করতে হবে এবং ব্ল্যাক স্পটগুলো যেগুলো আছে সেগুলোর সমাধানের ব্যবস্থা করতে হবে। দুই হচ্ছে যে এই গাড়ির যে গাড়ির ফিটনেসের ব্যাপারে সরকারকে সুনির্দিষ্টভাবে কিন্তু এখানে টাইমলাইন, আবারও বলছি, টাইমলাইন বেঁধে দিয়ে কিন্তু এই গাড়িগুলো, ধরেন এখন হুট করে যদি বলে যে সমস্ত গাড়ি রাস্তা থেকে উঠিয়ে দিলাম, এটা কিন্তু সম্ভব না, কিন্তু একটা টাইমলাইন দিয়ে দিতে পারবে, কিন্তু আরেকটা সমস্যা তৈরি হবে, সমাধান করতে হবে না। ফলে এটাকে ধরে ধরে এই গাড়িগুলোকে বাতিল, যেটা বাতিল করার সেটা ডাম্পিং করতে হবে এবং যেটাকে রিপেয়ার করার যোগ্য সেটাকে রিপেয়ার করার জন্য মালিকদেরকেও একটা টাইমলাইন দিয়ে দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হচ্ছে সেই জায়গাটা আমি আবারও বলতে চাই যে শ্রমিকের যে কর্মপরিবেশ, ড্রাইভারের চালকের যে কর্মপরিবেশ, দেখেন নিরাপত্তাহীনতা সড়কে যদি থাকে তাহলে কিন্তু শুধু যাত্রী মরে সেরকম না, চালকও মরে, হেল্পারও মরে। ফলে চালক এবং শ্রমিকের স্বার্থে আমি ওসমান ভাইদেরকেও বলবো যে আপনারাও কিন্তু এই আন্দোলনটা কিন্তু তৈরি করা দরকার, যে শ্রমিকের কর্মসংস্থান, কারখানায় কিন্তু শ্রমিকের কর্মের নিরাপদ পরিবেশের কিন্তু দাবি ওঠে। তাহলে একইভাবে এই পরিবহন শ্রমিকদের ন্যূনতম মজুরি কত? কোনো ন্যূনতম মজুরি আছে? কর্মের যে পরিবেশ, সে যে বাসটা দিয়ে চলছে সেটার কোনো আছে? একটা আপনারা শুনে আশ্চর্য, আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে মহাসড়কে একজন চালক আপ ডাউন একই সাথে করে। 8 ঘন্টা গাড়ি চালিয়ে একটা লোক, আপনারা যদি গাড়ি চালান আপনারা দেখবেন যে 8 ঘন্টা গাড়ি চালিয়ে একটা লোক সামান্য ব্রেস্ট না নিয়ে আবার যদি তাকে ফিরতে হয় তাহলে তার চোখ ঢুলুঢুলু করবেই, ঘুম আসবেই, তাড়াহুড়া করে কোনোভাবে রাস্তা পার হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। ফলে যেটা বলছি যে শ্রমিকের কর্মপরিবেশ, শ্রমিকের জীবনের ন্যূনতম নিরাপত্তা এবং হচ্ছে যে তার ন্যূনতম মজুরি, এই জায়গাগুলো নিশ্চিত করেই তারপর হচ্ছে এই সড়ক পুরো যোগাযোগ ব্যবস্থার সমস্যাটা সমাধান করা সম্ভব। আনলেস এটা না করলে আমরা শুধু একজন আরেকজনকে শুধুমাত্র দায়ী করব, এরকম বিভিন্ন রকম আদেশ নির্দেশ আসতে থাকবে, কিন্তু সমস্যার সমাধান হবে না। আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।